নমস্কার, শুরু করছি বাংলা বলছে। এক মাসের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর আরও একবার এবং ব্যারাকপুর থেকে শিলিগুড়ি। দুর্নীতি থেকে শুরু করে বন্দে মাতরম, একের পর এক অস্ত্রে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। একই সঙ্গে বাম জমানার সঙ্গে তুলনামূলক আলোচনাও টেনে আনলেন। আর দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই প্রত্যেকটি অভিযোগ নিয়ে পাল্টা রিয়াকশন দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরগরম রাজ্য রাজনীতি, এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির তরফ থেকে রয়েছেন তন্ময় মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র এবং সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি। আমরা আলোচনায় যাওয়ার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है। বাংলায় এসে শাহী টোটকা, বঙ্গজয়ের স্বপ্ন দেখিয়েই চাঙা করতে চাইলেন দলীয় কর্মীদের। প্রাপ্ত ভোট শতাংশ 50%-এর বেশি হবে বলে দাবি করলেন। আর তার সঙ্গে আশ্বাস দিলেন, ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি। তৃণমূল নেতাদের নাম করেই মমতাকে তাঁর প্রশ্ন, সাহস থাকলে জেল ফেরত নেতাদের টিকিট না দিয়ে দেখুন, সবাই ভাইপোর নাম বলে দেবে। आज मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने की। वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया, अनुव्रत मंडल, पार्थ चैटर्जी, अजीत मैती, मदन मित्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे। भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुनकर जेल में डालने का काम करेंगे। ডিসেম্বরের শেষেই রাজ্যে এসেছিলেন অমিত শাহ। সেখানে তিনি জানিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। রাজনৈতিক মহলের মতে সেবার প্রশ্নবাণ ছুটে আসাতেই এবার তৈরি হয়ে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিচুতলার কর্মীদের চাঙা করার টোটকা দিয়ে গেলেন তিনি। যদিও এ ধরনের মন্তব্যকে লোক হাসানো বলে কটাক্ষ করেছেন অভিষেক। যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দলের নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। এদিন দুর্নীতি আর অনুপ্রবেশকেই হাতিয়ার করে এগোতে চেয়েছেন অমিত শাহ। তাঁর দাবি, বাংলায় দুর্নীতির সব সীমা ছাড়িয়ে গেছে, মানুষ বিরক্ত, গুন্ডাদের হাতে টাকা পৌঁছচ্ছে। 26-এই বিদায় তৃণমূলের। बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त हो गया। ये 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। टाटा बाय बाय कहने का। অমিত শাহ যে দাবিই করুন, টিএমসি ফের ক্ষমতায় আসছে বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নতুন প্রোমো বাজারে ছেড়েছে তৃণমূলও। आप कुछ भी कर दो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल, 7 साल, 10 साल में आप हर बार आते हो। हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके। आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। শুক্রবার রাতেই কলকাতায় এসেছেন অমিত শাহ। বৈঠক করেন দলীয় নেতাদের সঙ্গে। সকালেই যান ব্যারাকপুর, তারপর উড়ে যান শিলিগুড়ি। সেখানেও করেন দলীয় কর্মী সভা। দু জায়গাতেই তিনি স্পষ্ট করে দেন, বাংলা জেতাই এবার পাখির চোখ বিজেপির। কলকাতা টিভি। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, এই এপ্রিলেই টাটা বাই বাই হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। আজকে হুঁশিয়ারি অমিত শাহ, এবং শুধু তাই নয়, তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন যে অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, এদের টিকিট
না দেওয়া সেটা অ্যাফোর্ড করতে পারবে তৃণমূল কংগ্রেস? যদি সে তাদের টিকিট না দেয় তাহলে তারা ভাতিজা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা মুখ খুলবে। না, অনুব্রত মণ্ডলকে তো জেলে ভরার পরও এখানে শান্তি হয়নি বলে দিল্লি নিয়ে গেছিলেন মুখ খোলাবার জন্যে। কি হয়েছিল? অনেক নেতাকেও তো এর আগে নিয়ে গেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে তাপস পাল থেকে অনেক কাউকে অনেক যদি এই জায়গায় প্রসঙ্গে নিয়ে একটি গেছে। জিনিস মেনশন করব, অনুব্রত মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্বাচনে লড়েননি। না, 100 বার উনি কখনোই লড়েননি এবং ওনার লড়ার কোনো ইচ্ছে নেই। উনি পাবলিক মিটিংয়ে এটা বারংবার বলেছেন। যাই হোক, সেটা উনি কালকে লড়তেও পারেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে অমিত শাহ এগুলো বলে কোন মুখে? বাংলার মানুষকে কি বিহার উত্তরপ্রদেশের মানুষের মতো গরু ছাগল মনে হয় যে উনি বলবেন? আর মানুষ এইগুলো কি মানুষের মননে নেই? হেমন্ত বিশ্ব শর্মাতে সব থেকে প্রথম দুর্নীতিবাজ চোর এবং কি কি চুরি করেছে তার তালিকাবদ্ধভাবেই তো অমিত শাহই বলেছিলেন হেমন্ত বিশ্ব শর্মাকে। তারপরে তাকে টিকিট দিয়ে জিতিয়ে মন্ত্রী থেকে শান্তি থেকে এখন মুখ্যমন্ত্রী করে রেখেছেন আসামে। এটা কি অমিত শাহই তো করেছে? আচ্ছা, আবকি বাত 200 পার, সেটা তো উনিই বলেছিলেন 2021-এ। কি হয়েছিল ফল? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা হয়েছে না ওনার কথা হয়েছে? 2024-এ 35 আসন 35 সিট মিলেগা বলেছিলেন। কি হলো? কটা সিট হয়েছে? 2019 থেকে কমে গেছে, 6টা কমেছে। আর 6টা কমে গেছে। 18টার মধ্যে 6টা কমে গেলে থাকে কটা? 12টা। তাও টিম করে দুটো জিতেছে, 10টা হয়ে যেত। যাই হোক, তো ওনার এই কথা বলার কোনো ক্রেডেনশিয়াল নেই। আচ্ছা, এরা কারা? হেমন্ত বিশ্ব শর্মা একটা উদাহরণ, নারায়ণ রানে চোর, উনি বলেছিলেন। অজিত পাওয়ার এখন মারা গেছে, চোর দুর্নীতিবাজ, এবং যে সে চোর নয়, 70,000 কোটি টাকার চোর, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, জোট করেছেন। আর আজকে উনি আবার একটা কথা বলছেন, পরিবারবাদ। আচ্ছা, উনার পাশে যাকে রেখে উনি এই বক্তব্যগুলো নেছেন, উনি চোর এবং পরিবারবাদ দুটোরই প্রতিনিধি। ওনার তো ভিডিও আছে, শুভেন্দু অধিকারীর তো টাকা নেওয়ার ভিডিও পর্যন্ত আছে, ব্যবস্থা নিয়েছেন। এই যে বলছেন কেন্দ্রীয় এজেন্সিগুলো নাকি কোনো রাগঢাক করে না, কোনো কিছু মানে না। গত 8-9 বছরে 25 জন বড় বড় নেতা, ছোটখাটো নেতা না, বড় বড় নেতা, যাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ, তারা বিজেপিতে গেছে, তাদের বিরুদ্ধে সব তদন্ত খালাস। আমি এখানে একটু আজকে তন্ময় প্রফুল বলতে প্যাটেল, চাই। একটা উদাহরণ দিই, 1000 কোটি টাকার সম্পত্তি ইডি ক্রোক করেছিল প্রফুল প্যাটেল। বিজেপির সাথে যে গাঁটছড়া বেঁধেছেন, সম্পত্তি ছাড় পেয়ে গেছে এবং উনি এখন ধোয়া তুলসী পাতা ওয়াশিং মেশিন থেকে। তন্ময়দার কাছে আমার এখানের প্রশ্ন যে, তন্ময়দা, আমরা এর আগে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত মাসে একদম বর্ষ শেষের সময়ে যখন অমিত শাহ এখানে এসেছিলেন এবং তিনি প্রেস কনফারেন্সও করেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি ততটা আক্রমণাত্মক ছিলেন না। আমরা দেখেছিলাম যে আপনাদের দলের একাধিক নেতাকর্মী তারাও একান্তে এটা নিয়ে তারা মনে করছিলেন যে আরটু এগ্রেসিভ হলে হয়তো আপনাদের জন্য সেটা, আপনাদের প্রত্যাশা হয়তো সেটা ছিল। আমি যে বক্তব্য শোনালাম যে যখন নির্দিষ্টভাবে একজন সাংবাদিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেফতার হচ্ছে না এই প্রশ্ন করেন, তখন কি উত্তর অমিত শাহ দিয়েছিলেন। এরপর প্রধানমন্ত্রী যখন এই চলতি মাসেই সিঙ্গুরে এলেন, সেখানে দাঁড়িয়েও তিনি দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণাত্মক কোনো বক্তব্য তিনি রাখেননি। কোথাও দাঁড়িয়ে কি আপনাদের দলের তরফ থেকে যে প্রত্যাশাটা তৈরি হচ্ছিল আজকে অমিত শাহকে, সেটাও মাথায় রাখতে হলো, এবং যে কারণেই আজকে তিনি বিশেষ করে ব্যারাকপুরের সভা থেকে তিনি এতটা আক্রমণাত্মক দুর্নীতি নিয়ে, আর আমি আগেও যেটা বললাম যে অনুব্রত মণ্ডল তো কোনোদিন ভোটে লড়েনি। দেখুন, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূলরা সমর্থক শব্দ। এবার আমি আপনাকে বলছি যে বিজেপির কথা আপনি বাদ দিন, তৃণমূলের নেতা নেত্রী যাদের কথা আপনি বলছেন তারা কি স্বীকার করেছে, স্বীকারোক্তিটা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় একটাই সভায় গিয়ে বলেছিলেন যে মানুষের মৃত্যুর পরে 2000 টাকা দিলে সেখান থেকে 200 টাকা কাটমানি খেতে হবে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন মনরেগায় যদি 200 জন যদি চুরি করে তাহলে সবার টাকা বন্ধ হবে। আচ্ছা, তারপরে বলেছিলেন আমফানের সময় আপনার মনে আছে যে ঘর বাড়ি রিপেয়ারিংয়ের জন্য 20,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল, অনেকে পুরো ফ্যামিলির সবাই তুলে নিয়েছিল। তারপরে মমতা ব্যানার্জি বলেছিলেন টাকা ফেরত দেওয়ার কথা, আজ পর্যন্ত সেই টাকা ফেরত এসছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই তৃণমূলের যে মূলত দুজন যদি নেতা নেত্রী ধরেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, তারা নিজেরা স্বীকার করছেন যে পার্টি তাদের দলের মধ্যে সব কাটমানি চলে। আর যদি আপনি বাস্তবটা দেখেন তাহলে দেখবেন গরিব মানুষের প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রের পয়সা পেতে গেলেও কাটমানি দিতে হয়েছে। আবাস যোজনার পয়সা 3টে ইনস্টলমেন্টে তারা পেত, প্রতিটা ইনস্টলমেন্টে 10,000, 10,000, 5,000 বা 10,000, 25 থেকে 30,000 টাকা।
রেট রেট করা ছিল। আজকে হচ্ছে আমাদের রাজ্যে কত শৌচালয় বেড়েছে স্বচ্ছ ভারতে শৌচালয় পেতে গেলে প্রায় 2000 টাকা মতো দিতে হয়েছে। আপনি প্রতিটা রেট বাঁধা অবস্থায় এরা নিয়েছে, এবং স্বীকারোক্তি দেখতে পাচ্ছেন। এতে বিজেপি আর কি বলবে বলুন তো? আর তারপরে তো আপনি দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের মতন কোর্ট 26,000 চাকরি বাতিল করে দিল। পরেশ অধিকারী তৃণমূলের মন্ত্রী, তার মেয়ের চাকরি চলে গেল, তিনি আর কোর্টে গেলেন না, তিনি আর কোর্টে চ্যালেঞ্জ করলেন না। তার মানে এইগুলোকে আপনি বলে দিতে পারেন যে এইগুলোকে দুর্নীতি যে হয়েছে তার সেটা প্রমাণ হয়ে গেল। এবার আপনি বলতে পারেন কোর্টে এখনো কেস রয়েছে, কোর্টে কিছু কিছু কেস আছে। আপনার মনে থাকবে লালু প্রসাদ যাদব যখন হচ্ছে ফরার স্ক্যামে অ্যারেস্ট হয়েছিল, 4 মাস মাত্র জেলে ছিল, দেখে নেবেন। 4 মাস জেলে ছিল, তারপরে বেল হয়ে গেছিল। তারপরে তার হচ্ছে রায় বেরিয়েছিল প্রায় 20 বছর পরে। তিনি 3টে কেসে 13 বছরের জেল হয়েছিল, 5-5-3। আর যে কেসে 3 বছর হয়েছিল সেটা ডিসপ্রপোর্শনাল অ্যাসেট কেস, 14 দিনের মধ্যে বেল হয়েছিল। সুতরাং এটা মনে করবেন না যে এই পার্থ চ্যাটার্জির বেল হয়েছে, অনুব্রতর বেল হয়েছে মানে তারা হচ্ছে নির্দোষ হয়ে গেছে। আমি সায়নের কাছে একটু আসি। সায়ন, আমরা দেখেছিলাম যে যখন অমিত শাহ প্রেস কনফারেন্স করেছিলেন সেই সময় দাঁড়িয়ে তোমাদের তরফ থেকে খুব জোরালোভাবে দাবি করা হয়েছিল যে এটাই তো হচ্ছে আসল সেটিংয়ের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলের বাইরে রয়েছেন, সারদা নারদা সহ বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতির কোনোটার কনক্লুশনে এজেন্সি পৌঁছচ্ছে না। আজকে দাঁড়িয়ে অমিত শাহর যে বক্তব্য, যে বার্তা, সেটাকে কিভাবে দেখছো? কিছুভাবেই দেখছি না, দেখার কিছু নেই মপিয়াদি। ভোট এসে গেছে, বিজেপির কর্মীদেরকে মনোবল ভেঙে গেছে। যাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে তৃণমূলকে যদি ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে অন্য কোনো রাজনৈতিক দল নয়, বিজেপিকে দিয়েই হবে। বাংলার মানুষকে যারা স্বপ্ন দেখিয়েছিল তৃণমূলের যা যা চুরি, সেই চুরির সমস্ত হিসাব নিকেশ করে গোটা দলকে প্রায় জেলে পাঠিয়ে দেয়া হবে। যারা 2019 সালে বলেছিল রোজভ্যালি মামলার 6 মাসের মধ্যে ট্রায়াল শুরু করা হবে, আমি এসব বেল টেল বলছি না, অর্থাৎ ট্রায়াল শুরু করা হবে, যারা এই কথা বলেছিল, যারা শেষ লোকসভা নির্বাচনের আগেও একদম বার্তা দিয়ে দিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যা ট্রায়াল সহ যা কিছু রয়েছে আমরা তা কনক্লুড করে দেব, তারা বাংলার মানুষকে আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে তারা তো সেই প্রতিশ্রুতিগুলো পালন করেনি। আপনি দেখুন এই শেষ 5 বছর ধরে আপনি যদি মনে করে দেখেন রাজ্য বিজেপির নেতারা এবং তার সাথে সাথে আরো এরকম মুখপাত্র থেকে শুরু করে সবাই কথায় কথায় রাষ্ট্রপতি শাসন বলে বাজার গরম করেছে। সেই নিয়ে আমরা বিতর্কতে অংশগ্রহণ করেছি, বিতর্ক হয়েছে। আমি আপনাকে একের পর এক ঘটনা খালি মনে করিয়ে দিচ্ছি। এই ধরুন আজ থেকে কয়েকদিন আগে উত্তরবঙ্গের বুকে বিজেপির একজন এমএলএ এবং বিজেপির একজন এমপি কিন্তু মার খেলো, আবার বাজার গরম হয়ে গেল, মমতা ব্যানার্জি সরকার পড়ে যাবে, এই হয়ে যাবে তাই হয়ে যাবে। আমরা বলছি কি হলো শেষ অবধি লোকে ভুলে গেল। এই যে ধরুন ইডি আর দিদির নাটক, এই হাইকোর্ট হলো, এই সুপ্রিম কোর্ট হলো, এই নাকি অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আপনি আমাকে বলুন আজকে প্রায় 3-3.5 সপ্তাহ হয়ে গেল, এই 3.5 সপ্তাহ পরে কি হলো? আজকের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে যদি সরকার তৈরি করতে পারে তাহলে বিচার করে দেবে। তার কারণ কেন? কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা তদন্ত করছে, কেন্দ্রের সরকার আপনি চালান, ইডি সিবিআই তদন্ত করে একটা কিছু আজ অব্দি করতে পারলো না। কিন্তু রাজ্যের বুকে তৃণমূল একের পর এক চুরি দুর্নীতি করে গেল, আর এরপর আমরা সেই সেটিং বললেই যত দোষ। আর মপিয়াদি এখন আর আমরা শুধু সেটিং বলছি না, যদিও বা আমি ভদ্রলোকের উল্টো দিকেই ভোটে লড়েছিলাম, উনি জিতেছিলেন, বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি তো খোল্লা বলছেন যে যা হচ্ছে গোটাটাই সেটিং এর পর্যায়েতে গিয়ে বসে আছে। আমরা মপিয়াদি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, এক্ষুনি বিজেপির প্রতিনিধি বলছিলেন যে বেল হয়ে গেছে মানেই এটা ভাববেন না যে তৃণমূল সবাই বেরিয়ে গেছে, এদের আর কিছু হবে না। দাদা, আমরা বেল নিয়ে বলছি না, আমরা বলছি সেটিং হয়েছে, তার কারণ বেল নয়, বেল তো অনেক পরের কথা। আমরা বলছি ট্রায়াল তো শুরু হবে, একটা মামলার নিষ্পত্তি করতে গেলে তো ট্রায়াল হবে। আমি আসবো স্যার, এক সেকেন্ড দুর্নীতি হয়েছে, আমি তার জন্য কাকে ভাতে মারছেন? আমি মপিয়াদি যদি একটু শেষ করি, একটু যদি আমি বলছি 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, আপনি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না, আপনি মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না, পঞ্চায়েত দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না, গ্রামের সাধারণ মানুষের টাকা আপনি আটকে দিলেন, আপনি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তাই এই বড় পুল আর ছোট পুল, এপ্রিল মাসে এই দুজনের কেউই সরকার তৈরি করবে না, এটুকু আমি আসবো। আমি তন্ময়ের রেসপন্স নেওয়ার আগে একটু আশুতোষের কাছে আসি। যে আশুতোষ, আমরা দেখলাম যে 1 মাস আগে অমিত শাহ এসে বললেন যে এজেন্সির মতো যে কাজ করে তারা যেটা বোঝেন, আর তিনি এই বার্তা দিলেন যে এজেন্সির কাজে তারা হস্তক্ষেপ করেন না। আজকে দাঁড়িয়ে তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে তারপর হচ্ছে এই দুর্নীতিগুলোর প্রপার তদন্ত হবে, অর্থাৎ সেটাই তো আমি ধরে নিতে পারি যে সুপ্রিম কোর্টের অধীনে।
এখানে দাঁড়িয়ে প্রশ্ন যে তাহলে যদি এজেন্সির এফিসিয়েন্সি নিয়ে যে প্রশ্নটা বিভিন্ন সময় তুলেছে, সায়নরা তুলেছে, তোমরাও কখনো কখনো তুলেছো, সেই জায়গাটায় তো একটা প্রশ্নচিহ্নটাকে তো আরো জোরালো করে তিনি প্লেস করলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ক্রোনোলজি বাবু কি বলছেন সেটা নিয়ে বাংলার মানুষ একদম চিন্তিত নয়। তার কারণ হচ্ছে উনি জানেন খুব ভালো করে যে বিজেপি পার্টি অফিস থেকেই নারদার ভিডিও দেখানো হয়েছিল, যদি আমরা একটু পুরোনো দিনে ফিরে যাই, রিকালেক্ট যদি করি। এবং এই যে কালীঘাটের কাকু ছিল 6 মাস এর বেশি অতিক্রান্ত হয়েছিল তার স্বর বার করতে, যে স্বর ওনার গলা উনি কাশছেন না হাসছেন সেটা বোঝা যাচ্ছিল না। এই ইডি সিবিআই ঘুরে বেড়াচ্ছিলেন এবং ইনি এত কথা বললেন কিন্তু একবারও ক্ষমা চাইলেন না বাংলার মানুষের কাছে যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে এনারা অপমান করেন, অপদস্থ করেন, একবারও ক্ষমা চাইলেন, এতগুলো কথা বললেন। দেখুন, উনি নিজে এতগুলো কথা বলার আগে ওনার বলা উচিত ছিল যে 83 দিন উনিও জেলে ছিলেন, উনি কোনো স্বাধীনতা সংগ্রামী না। চতুর্থ কথা হচ্ছে যে উনি যাকে নিয়ে এবং যাদের সাথে নিয়ে উনি উত্তরীয় বিনিময় করছেন, ওনার ভাই সিবিআই চার্জশিটে নাম আছে, খোঁজ নিয়ে দেখুন ভালো করে। এবং এই যে শুভেন্দু বাবু যিনি বিরোধী দলনেতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এখানে, ইনি তো অভিযুক্ত, উনি কি জানেন না সেটা? এবং ওনার বিরুদ্ধে তো একাধিক কেস আছে, এগুলো নিয়েও তো ওনার আলোচনা করা উচিত ছিল। আর একজন মন্ত্রী যতদূর সম্ভব ওনার জাহাজের দপ্তরে আছেন, যে জাহাজটা তো আদানি চালায়, উনি কী করেন জানি না। ওনার পশ্চিমবঙ্গের দায়িত্ব হচ্ছে ভোটার কার্ড বানিয়ে দেওয়া, এসআইআর যেহেতু চলছে সেই জন্য বললাম, ভোটার কার্ড উনি বানিয়ে দিতে পারেন, মানে ভাবুন কত ক্ষমতাবান। এসব লোকজনকে নিয়ে বসে আছেন উনি মঞ্চে। এবং সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নষ্ট হলো, চুরি হলো, আমরা চোখের সামনে দেখলাম। ইডি সিবিআই কেন তদন্ত করেন না 1 মিনিটের জন্যও বললেন না, 10 সেকেন্ডের জন্য কোনো আলোচনা করেনি, ছুঁয়ে যাননি। এবং সবথেকে বড় কথা, ওনার ডাইজেশন ক্ষমতা অনেক বেশি বলে আমরা মনে করছি, ওনার এই যা যা উনি বার্তা দিলেন। তার কারণ ওনার দলটা যে ভাড়াটিয়া সৈন্য দিয়ে চালানো হচ্ছে, হ্যাঁ, এবং তৃণমূলের এক প্রকার আউটসোর্সিংয়ের মাধ্যমে ওনার সমস্ত নেতারা মঞ্চে বসে আছেন, মানে এর বোঝা যাচ্ছে না যে কারা অ্যাকচুয়াল বিজেপি পশ্চিমবঙ্গে। আমরা বুঝতে পারি না দিলীপ ঘোষ বিজেপি কিনা, শুভেন্দুবাবু বিজেপি কিনা, বা সুকান্তবাবু বিজেপি কিনা, বা দলের উনি সভাপতি হয়েছেন ভদ্রলোক, আমি যতদূর জানি উনি বিজেপির সভাপতি কিনা, আমরা বুঝতে পারছি না। তার কারণ একের পর এক বিজেপির নেতারা বুঝে গেছেন গ্রাসরুট লেভেলে যে দিল্লি বিজেপি চায় না পশ্চিমবঙ্গে কোনো চেঞ্জ হোক, এটা দিল্লির সিদ্ধান্ত। অমিত শাহ এখানে ঘুরে বেড়াচ্ছেন, উনি বুস্টার ডোজ দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আমরা আসল গল্পটা ধরে নিয়েছি। আসল গল্পটা কি আছে? তার কারণ এই যে বিজেপির চার্টার্ড ফ্লাইটে আপনার মনে করে দেখুন, আমরা সংক্ষেপেই বলছি, বিজেপির চার্টার্ড ফ্লাইটে প্রচুর তৃণমূলের নেতারা উঠেছিল, তাদেরকে কে টিকিট দিয়েছিল? তখন বিজেপি টিকিট দিয়েছিল, তাদের বিরুদ্ধে কেস ছিল। তাহলে এগুলো নিয়েও কিন্তু ওনার খোলাসা করা উচিত ছিল যে তখন চার্টার্ড ফ্লাইটে যারা উঠেছিলেন তারা আসলে যেটা শায়নও কিছুক্ষণ আগে উল্লেখ করলো, যে আমরা দেখেছি যে আপনাদের দলের মধ্যেও এই বেসুরটা হতে দেখেছি সম্প্রতি, যেখানে অভিজিৎ গাঙ্গুলি যিনি সাংসদ, যিনি এই শিক্ষা দুর্নীতির যে গোটা ঘটনা প্রবাহ তাতে একটা খুব ক্রুশিয়াল রোল প্লে করেছিলেন সেই সময় বিচারপতি হিসেবে, তাকে আমরা উষ্মা প্রকাশ করতে দেখেছি তদন্ত নিয়ে। দেখুন, আজকে ইডি সিবিআই আমাদের রাজ্যে যে কেসগুলো তদন্ত করছে সব কোর্টের নির্দেশে করছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমি নির্দেশে করছে একটু না। বিরত করছি, আমি এই প্রসঙ্গেই আলোচনায় ফিরবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। রাজ্য পুলিশে আমরা গতকাল দেখেছিলাম বড় রদবদল, যেখানে ডিজিপি, যে অ্যাক্টিং ডিজিপি পদে আসেন পীযূষ পান্ডে, কলকাতার নগরপাল সহ মোট 5 কমিশনার তারা বদল হন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি যে আরো 27 জন আইপিএস অফিসারের রদবদল হয়েছে। কলকাতা সহ একাধিক পুলিশ ডিস্ট্রিক্টে এসপি বদল। কলকাতার নতুন ডিসি সাউথ হলেন দীপক সরকার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি। রিয়া, মৌপিয়াদি, গতকাল আমরা দেখেছিলাম যে একাধিক পুলিশ কমিশনারেটের আইপিএস বদল হয়েছিল, এবং যেখানে ডিজি থেকে আরম্ভ করে কলকাতার পুলিশ কমিশনার ছিল, এবং আরো 5টা পুলিশ কমিশনারেট ছিল কলকাতা সহ। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে আরো এক ঝাঁক পুলিশ অফিসারকে বদল করা হলো, 27 জন আইপিএস অফিসারকে বদল করা হলো। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কলকাতার একাধিক ডিসি কে বদল করা হলো, এবং তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এসপি
মুর্শিদাবাদ, আমরা জানি যে কয়েকদিন আগে বেলডাঙ্গার যে ঘটনা, তারপরে এসপি মুর্শিদাবাদকে বদল করা হলো। এসপি মুর্শিদাবাদ হলেন ধৃতিমান সরকার। ধৃতিমান সরকারকে এসপি মুর্শিদাবাদ করা হলো এবং তাছাড়াও এখানকার অর্থাৎ কলকাতায় ডিসি সাউথ বদল হয়েছে, ডিসি নর্থ বদল হয়েছে, নতুন ডিসি সাউথ হয়েছে এবং একই সঙ্গে তোমরা এসএসডি অর্থাৎ যাদবপুর ডিভিশনের যিনি ডিসি বিদিশা South Suburban Division, হ্যাঁ। বনগাঁও নিয়ে যাওয়া হলো তাকে এবং বিশ্বচন্দ্র ঠাকুর যাকে এসপি সুন্দরবন করা হলো। এরকম এক ঝাঁক এসপি এবং ডিসি বদল হলো। এই মুহূর্তে 27 জন আইপিএস এর নাম পাওয়া যাচ্ছে এবং উল্লেখযোগ্য হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে ধৃতিমান সরকারকে নিয়ে যাওয়া হলো। খুব ইন্টারেস্টিং, যেমন তুমি বললে যে মুর্শিদাবাদ, এবং আমরা গতকালই দেখেছি যে মুর্শিদাবাদের সেখানে যিনি ডিআইজি ছিলেন সৈয়দ ওয়াকার রাজা, তাকে সেখান থেকে সরিয়ে সেখানে যে মুকেশকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, যে মুকেশ কুমার যিনি আগেও সেখানে ডিআইজির দায়িত্ব পালন করেছিলেন বা তার আগে আইজি করে নিয়ে যাওয়া হয়েছেন এক্স্যাক্টলি, এবং যিনি তার মুর্শিদাবাদের এসপিও ছিলেন। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা পরবর্তীকালে আবারও রিয়ার কাছ থেকে এই সংক্রান্ত আর যে বিস্তারিত বিশ্লেষণ সেটা নেব, আলোচনাতেও ফিরবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমরা এর পাশাপাশি দেখলাম রাজ্যে এসে এসআইআর নিয়ে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, মতুয়াদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, ভয়ের কোনো কারণ নেই, পাল্টা আক্রমণ করেছেন অভিষেকও। তার প্রশ্ন, নাম কাটা যাবে বলে কে ভয় দেখিয়েছিল মতুয়াদের? ডিসেম্বরের পরে ফের রাজ্য সফরে অমিত শাহ। গতবার এসে মতুয়াদের নিয়ে কোনো আশ্বাস দেননি তিনি, তবে এবার বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও বারাসতের কর্মী সভায় তুলে আনলেন সেই ইস্যু। জানিয়ে দিলেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী বিরোধিতা করলেও এসআইআর এর কাজ যেভাবে চলছে চলবে, তবে মমতা যেভাবে মতুয়াদের ভয় দেখাচ্ছেন তা অর্থহীন। ममता बनर्जी जी हमारे मতুয়া समाज के नाम शूद्र समाज के लोगों को डरा रही है। शांतनु जी बार बार मुझे फोन कर रहे हैं, मैं सार्वजनिक कार्यक्रम में कहकर जाता हूं, मতুয়া समाज और नाम शूद्र समाज को डरने की कोई जरूरत नहीं है। आपके वोट को ममता बनर्जी छू नहीं सकती। और एसआईआर का विरोध, ममता दीदी जितना करना है इतना कर दो। एसआईआर ये न्यायिक तरीके से चल रहा है, हम चुनाव आयोग का समर्थन कर रहे हैं। मतदाता सूची से घुसपैठियों को निकालना ही पड़ेगा और जो बचे कुचे रह जाएंगे वो भाजपा का सीएम आकर निकाल देगा। मित्रों, भाजपा का सीएम आकर निकाल देगा। এখানেই পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এসআইআর এর বৈঠকে যোগ দিতে এদিনই দিল্লি গেছেন তিনি। বিমানবন্দরে দাঁড়িয়েই তাই শাহী মন্তব্যের জবাব দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এরা তৃণমূলকে আক্রমণ করছে, মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম, 1 মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল। আইব্যাক কাণ্ডে এরির ভূমিকায় প্রশ্ন তুলে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির টাকা তাঁর হাতে যায় বলে অভিযোগ করেছিলেন তিনি। তবে এদিন তা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি শাহকে। তবে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রশ্ন, মমতার কাছের মানুষ হওয়াতেই কি কোনো ব্যবস্থা নেওয়া হলো না মোমো মালিকের বিরুদ্ধে? বিজেপি ক্ষমতায় এলে অগ্নিকাণ্ডের তদন্ত হবে বলেও জানান তিনি। ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है, किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं। ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। আনন্দপুরের দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে কত নিচে নামবে বিজেপি? প্রশ্ন তুলেছেন অভিষেক।
অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না। পারস্পরিক চাপানুতোর চলছে, আর এর মধ্যেই স্পষ্ট হচ্ছে মমতার দিল্লি সফরের আগে ক্রমশ হাওয়া গরম হচ্ছে রাজনীতির। কলকাতা টিভি। তন্মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই মোমো কারখানায় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে অমিত শাহ তিনি প্রশ্ন তুলছেন, এবং তিনি এই প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ওই মোমো কারখানার মালিক, যে কারণেই তাকে আড়াল করা হচ্ছে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা গোয়া থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে একাধিক উদাহরণ টেনে এনে বলছেন যে তাহলে সেই মৃত্যুগুলোর, যদি মৃত্যু নিয়ে রাজনীতি হয়, যদি কোনো দুর্ঘটনা নিয়ে রাজনীতি হয়, তাহলে এই সমস্ত দুর্ঘটনার দায়িত্ব নিতে হবে আপনাদের। আমি একটু আগেরটাকে বলে নিই একটু করে, নীরব মোদি মেহুল চোকসির প্রসঙ্গটা অনেকগুলো কথা এসছে, এই জন্য আমাকে একটু বলতে দিতে হবে, কারণ আপনি অন্য সবাই আছে ইন্ডিজোটের মধ্যে, তো সেই জন্য আমাকে একটু বলতে দিতে হবে। এবার আমি জোটটা রয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে সেটাই বলছি, প্রথমে সেটাই বলে নিই। দেখুন, বিহারে যখন ভোট হয় তখন ইন্ডিজোট একসাথে, আরজেডি, কংগ্রেস, বাম সব একসাথে। আবার যখন দিল্লিতে খাওয়া দাওয়া হয় একসাথে, ওই রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জিকে নেমন্তন্ন করে নিয়ে যান, কিন্তু কংগ্রেসের কোনো প্রতিনিধি নেমন্তন্ন পান না। আমি পরে বলছি, এইবার তাহলে বিহার থেকে পশ্চিমবঙ্গে ঢুকলে সেই জোটের কি অবস্থা হয়? সেই জোট কেন একসাথে নির্বাচনে লড়তে পারে না? কারণ আপনি মাঝখানে কথা বলেন প্লিজ, আপনি এরপর আপনি কিন্তু বলতে পারবেন না। আমি বলে না পারবো, আশুতোষ তন্ময়দা দুজনকেই বলছি, এটা কিন্তু আমি কিন্তু জানি, আমি কিভাবে পারবো আমি জানি। এক সেকেন্ড, এখানে এই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি দিয়ে লাভ নেই। আমি জানি কিভাবে আমি এক এক করে বলাতে পারবো। আপনি আমাকে বলতে দেবেন। আমি দুজনকেই বলছি। এবার দেখুন, আমি কারোর সঙ্গে ডিস্টার্ব করিনি, আপনি জানেন। এখানে প্রোগ্রামটা চলবে না, সেটা পণ্ড হবে, সেটা আমি ঠিক না, ঠিক আমাকে বলতে দিতে হবে, না হলে কিছু হবে না। এবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আসলে সেই জোটটা থাকে না, দিল্লিতে থাকে, বিহারে থাকে। তার মানে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে এই বাম কংগ্রেস এরা হচ্ছে তৃণমূলের বি টিম, এরা হচ্ছে বিরোধী ভোটটা ভাগ করে তৃণমূলকে সাহায্য করতে চায়। সুতরাং বাম এবং কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে ঘুরিয়ে তৃণমূলকে সেটা হচ্ছে সাহায্য করা। আর এই বামেরা 2019 সাল থেকে এই সেটিংয়ের তত্ত্ব বলে আসছে, কিন্তু 19, 21, 24 তাদের শূন্যের হ্যাট্রিক হয়েছে। এবার এই ইলেকশনে তারা মহাশূন্যে যাবে, সেটা আপনারা দেখে নেবেন। এবার আপনি আরেকটা কথা বললেন, আপনি আরেকটা কথা বললেন যে হচ্ছে এই অমিত শাহ জেলে গিয়েছিলেন। অমিত শাহ কেন 1975 সালের এমার্জেন্সির সময়ে বহু সাংবাদিক হাজার হাজার জেলে গেছিলেন, এবং 1 লক্ষ মানুষ বিনা কারণে জেলে গিয়েছিলেন। এটা কংগ্রেসের ধর্ম, এবং অমিত শাহকে সেইভাবে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি কোর্ট থেকে নির্দোষ প্রমাণ হয়ে এসেছেন। তিনি কোর্ট থেকে নির্দোষ প্রমাণ হয়ে এসেছেন। আচ্ছা, তারপর ঠিক আছে, আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন। এবার কথা হচ্ছে, দেখুন কোনটা বলবো। এবার কথা হচ্ছে আপকি বার 200 পার, সেটা হয়নি। 2019 সালে তৃণমূল বলেছিল 42-এ 42, আমরা বলেছিলাম এবারে হাফ, সেই হচ্ছে 18 হয়েছিল। আর এবার ইদানিং কালে দেখবেন, বিহারের সময়ে অমিত শাহ বলেছিলেন হচ্ছে ইভিন এক্সিট পোলের আগে যে আমরা 2/3 পাবো, আর তারপরে দেখা যাচ্ছে 2/3 নয় 3/4। সুতরাং আমার বিশ্বাস, উনি যদি 50% ভোট বলে থাকেন, ওটা তার থেকেও বেশি হবে, কারণ মানুষ সেটা ঠিক করে নিয়েছে। আমি আসবো আশুতোষ রেসপন্ড করতে চাই, আমি আশুতোষের কাছে আসি। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে বিজেপি এতগুলো কথা বললেন, মেহুল চোকসিদের কথা বললেন না। আরে কি বলবেন, এবার আপনি বিরত থাকুন। আপনি যখন বলেছেন তখন আশুতোষকে বিরত করা হয়েছে, চুপ করেছিলাম তখন। এবারে মন দিয়ে, আপনি একবারও বলছেন না যে এই যে মতুয়াদের নিয়ে যে কাঠ খেলা হচ্ছে, মতুয়াদের বিপর্যস্ত করেছে কারা? বিজেপি করেছে। তার কারণ হচ্ছে, এবং তৃণমূল খেলেছে, এবং বিজেপি দূর থেকে দেখেছে। এবং এই বিজেপি যারা বলছেন, শান্তনু ঠাকুর, আবার আমি বলছি, ভোটার কার্ড বানিয়ে দেওয়ার যিনি দায়িত্ব নিয়েছেন, কোর্ট তো আগেই ওনাদেরকে ইন্টারভিন করে দিয়েছে। উনি এত তাহলে কথা বলেন কি করে মতুয়াদের হয়ে?
এবং মতুয়ারা রাহুল গান্ধীর সাথে মিট করেছেন, এটা উনি জানেন না। তার কারণ মতুয়ারা মনে করছেন যে আজকে আইডেন্টিটি ক্রাইসিসে ঠেলে দিয়েছে কারা? এই সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি বসে যে রাজনীতি করতে চাইছে পশ্চিমবঙ্গে তারা। এবং এই বাংলার শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে খুন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, একবারও বলছেন না। একবারও অমিত শাহ এসে বলছেন না। আপনাদের লজ্জা করে না? আপনাদের বিজেপিদের লজ্জা করে না? আরে আপনার লজ্জা করে না বিজেপিতে? আগে লজ্জা দেখান, আপনার হোম মিনিস্টারকে বলুন আগে। শুনতে পান না উনি? আপনি জানেন ভালো করে, আপনি জানেন, আপনি ডিফেন্ড না করতে, আপনি বাংলার মানুষ খুন হচ্ছে ডিফেন্ড করছেন। আপনি তো কোনো খবর রাখেন না। আপনি তো খবর রাখছেন, আমরা দেখতে পাচ্ছি তো কি খবর রাখছেন। কোনো খবর নেই। আপনার দেশ থেকে কোনদিন বিদায় নিয়ে নেবেন তার সময় অপেক্ষা, সময় অপেক্ষা। কে অ্যারেস্ট হয়েছে? কে অ্যারেস্ট হয়েছে? আপনার উড়িষ্যা এতগুলো খুন হলো, কোথায় ছিলেন আপনারা? টার্গেট করে বাংলার মানুষকে খুন করছেন আপনারা, টার্গেট করে করে। আর একটা জিনিস আমি বলে দিই, শুনুন। এক এক করে প্লিজ। শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি মতুয়াদের পাশে বারবার দাঁড়িয়েছেন, আমরা বারবার বলেছি। এবং এই যে আনন্দপূর্ণে কারা রাস্তায় নেমেছে? বিজেপি ছিল তখন, ডিজে বাজিয়ে মিছিল করছে। আমি বলেছি যখন আপনি আশুতোষ, যখন তন্ময়দা আপনি কথা বলছিলেন তখন আশুতোষকে বিরত করা হয়েছে। আপনাকেও এটা রেসপেক্ট করতে হবে প্লিজ। আমি শুধু বলে শেষ এই করব, ফোরামটা এটাই সবার জন্য সমান। যে রামসার সাইট আনন্দপুর কে নেমেছে? কংগ্রেস নেমেছে। শুভঙ্কর সরকার আজকেও মিছিল করেছে, আমরা মিছিল করেই এসেছি এখানে। এখন ব্যাপার হচ্ছে আপনারা ডিজে বাজিয়ে মিছিল করেন মানুষের মৃত্যুতে বিজেপি, সেটা আলাদা ব্যাপার, সেটা আপনারা ডিজে বাজাতেই পারেন। এখন ব্যাপার হচ্ছে এই যে জায়গাগুলো যে লুট হচ্ছে বারবার করে, কারা বলবে? রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে এবং সেটা রাজ্য সরকার রেসপন্ড করুক। মুখ্যমন্ত্রী তো জাননি, আমরা তো বারবার বলছি কেন উনি জাননি। এবং পশ্চিমবঙ্গে অমিত শাহ এলেন, অভয়ের বাবা মার সাথে দেখা করেছেন? যদি প্রশ্ন করে বাংলার মানুষ আপনাকে, অমিত শাহ এলেন, আনন্দপুর গেছেন 10 সেকেন্ডের জন্য, আপনার তো বড় বড় কনভয় নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষ দেখছেন না? আপনাদের পাওয়ার, ক্ষমতা, অর্থ এই তিনটে নিয়ে বাংলা দখল করতে চাইছেন। আপনারা বাংলার অল্টারনেটিভ নয়, এটা আপনাদের নেতারাও খুব ভালো করে জানে। এই জন্য সময়ের জন্য অপেক্ষা করুন। আগে থেকে ওই স্টেটমেন্টগুলোকে দিয়ে বেলুন ফুলিয়ে মানুষের কাছে পৌঁছে কোনো লাভ নেই, কেন মানুষ জানে ভালো করে। আপনি আবার হাত তুলবেন, আপনি আবার ইন্টারাপ্ট করবেন, আবার বলতে চাইবেন। আপনি শুনুন, সারদা নারদা তদন্ত করেছেন দাদা, তন্ময়দা আপনারা সারদা নারদা তদন্তটা করেছেন? বলুন তো, সত্যি করে বলুন তো, একটাও চোরকে আপনারা দায়িত্বের সাথে প্রসিকিউট করেছেন? এই যে ও ট্রায়ালের কথাটা বলছিল সায়ন, এখানে কোথায় আপনারা? আমি এখানে একটু দেখাই যে আজকে শিলিগুড়িতে গিয়ে সেখানে অমিত শাহ তিনি বাম প্রসঙ্গ টেনে আনলেন এবং যেটাকে কাউন্টার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি দুজনের বক্তব্যই শোনাবো। बंगाल की जनता टीएमसी को कम्युनिस्टों से मुक्ति पाने के लिए आई और टीएमसी ने तो कम्युनिस्टों को भी अच्छा कहलाने का काम कर दिया। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না, কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন। সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা নেই। অমিত শাহ বানতলা, ধানতলা, ছোটআঙারিয়া, চমকাইতলা, সিঙ্গুর, তাপসী মালিক এগুলো জানে না। অমিত শাহকে আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলি, সিপিএম কিভাবে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আর একের পর এক গণহত্যার ঘটনা। আর যারা করেছে, আমি পশ্চিম মেদিনীপুরে সভা করতে গিয়ে বলে এসেছি নাম ধরে ধরে, সুশান্ত ঘোষের যত সাগরে, বেড়া চাপড়ার গণহত্যা, গড়বেতার গণহত্যা, কঙ্কালকাণ্ড, সব এখন বিজেপি। সুশান্ত ঘোষের ডানাতের শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার করতে। শুকুর আলীর ছেলে এখন বিজেপির মেদিনীপুরের যুবর খুব সম্ভবত একটা ওয়ার্ডের টাউন প্রেসিডেন্ট বা কিছু। কৃষাণু, দেখো এখানে আমি একটা জিনিস, অমিত শাহরা যখন পাওয়ারে আসেন ওনারা কংগ্রেসের দুর্নীতির কথা বলেছিলেন, 2G, 3G, কোল স্ক্যাম, কমনওয়েলথ স্ক্যাম, আদর্শ স্ক্যাম, অমুক স্ক্যাম, 2 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা বলেছিলেন, একটাও প্রমাণিত হয়নি। তো এইভাবে মিথ্যাচার করাটা ওনাদের অভ্যেস। এবং কংগ্রেসও সে তার তদন্তর ব্যাপারে কিন্তু খুব একটা উদ্গ্রীব নয়। এখানে কংগ্রেসেরও একটা ইন্টারেস্ট আছে, যেহেতু কংগ্রেস এখানে বলছে যে ইয়েতে। আচ্ছা, এখানে বলে রাখি যে
দিল্লির বাতাসের জন্য মানুষের মৃত্যু, ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে। দাভোসে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বলেছে বিদেশের যে দিল্লির বাতাস ঠিক করুন আগে, তবে বিনিয়োগ আসবে। দায়ী কে? ইন্দোরে সুয়েজের নর্দমার জল খাওয়ার জলের সাথে মিশে এতগুলো লোক মারা গেল, কে দায় নিয়েছে? গলায় গামছা দিয়ে দায় স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে। কালকে শুভেন্দু অধিকারী বলছেন কে স্বীকার করেছে? আমরা তো বলেছি যে গুজরাতের দিশাতে ওই ওয়্যার হাউসে আগুন লেগেছিল, কত মানুষকে, এমনকি প্রতিশ্রুতি মতো তারা টাকাটা পায়নি। আমরা তো মানুষকে টাকা দিয়েছি। আর এই যে আশুতোষের প্রত্যাশাটা, মুখ্যমন্ত্রী কেন গেলেন না? এই প্রত্যাশা শুধু মমতা ব্যানার্জির ক্ষেত্রেই খাটে। তার কারণ হচ্ছে ভারতে এর আগে বা আজ অব্দি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কোন দুর্যোগ হলে সেখানে ছুটে যাওয়া মানুষও আশা করেন না, তারা যায় না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে তার থেকে প্রত্যাশা, এটা কোন কংগ্রেস শাসনে। আর এই যে বলছেন না বাঙালি, আমি বলি বাঙালি, এই যে বাঙালি, হ্যাঁ বাঙালি কর্ণাটকাতে মার খেয়েছে কিন্তু রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে। বাঙালি কেরালাতে মার খেয়েছে, রাজ্য সরকার অপেক্ষাকৃত ব্যবস্থা নিয়েছে। বাঙালি ঝাড়খণ্ডে মার খেয়েছে, রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে। কিন্তু ব্যবস্থা কোথায় নেয়নি? মহারাষ্ট্রতে নেয়নি, উড়িষ্যাতে নেয়নি, দিল্লিতে নেয়নি, হরিয়ানাতে নেয়নি, রাজস্থানে নেয়নি, উত্তরপ্রদেশে নেয়নি, গুজরাতে নেয়নি। সেখানে বিজেপি সরকার আছে, বিজেপি এগুলোকে আশকারা দিয়েছে। এবং এই যে এনডিএ বা ইন্ডিয়ার সাথে জোট সাথে বলছিল না, এই যে কর্ণাটকা, ঝাড়খণ্ড, এখানেও দেখবেন যারা করেছে তারা এই 25শে ডিসেম্বর যে চার্চ পোড়ানো, খ্রিস্টান ধর্মাচরণে বাধা দেওয়া, ওই বাহিনী, হনুমান বাহিনী করেছিল। যারা সব এই রাজ্যগুলোতেও করেছিল, বাংলাতেও করতে গেছিল। সায়ন, অমিত শাহর মুখে বাম প্রসঙ্গ, না যারা রেলিভেন্ট তাদের প্রসঙ্গ তো আনতেই হবে। দেখো মজার বিষয়, আমরা তো শূন্য, সত্যি তো আমরা শূন্য, আমরা লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য। কিন্তু দেখো মানে আমাদেরকে না মুখে না মেনে কেউ খুব একটা বক্তৃতা করতে পারবে না, কারণ তারা জানে আগামী বিধানসভা ভোটে কি হতে চলেছে। বাম প্রাসঙ্গিক মৌপিয়াদি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি অভিষেক ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী, অমিত শাহ দুজনের মতামত যা শুনে যা বুঝলাম যে আমাদের আমলে এমন সন্ত্রাস হতো, আর সবটাকে যদি অ্যামালগেট করা হয় যে বামফ্রন্টের আমলে এমন সন্ত্রাস হতো, এই ধানতলা বামতলায় তৃণমূল আর বিজেপি লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, এবং সেই প্রেমের যা ফলাফল সে আমরা বাংলার মানুষ সেটাও জানি, সেই সময়তে তৃণমূল বিজেপির ঘোষিত জোট। আমার 3 নম্বর কথা হচ্ছে, দেখো এই যে এত কিছু বিজেপির প্রতিনিধি আমাকে কাউন্টার করতে গিয়ে বললেন, কিন্তু আমি যে কি বলছো আরেকবার যদি বললে আমি বুঝতে পারলাম না। ধানতলা বানতলার সময় তৃণমূল আর বিজেপির জোট, তৃণমূলের তখন জন্ম হয়নি, বিজেপির তো ছেড়ে দিলাম, তৃণমূলের তখন জন্ম হয়নি। বিজেপি এখানে কতটা সেই সময় তাদের কতটা ক্ষমতা ছিল সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। তৃণমূল কংগ্রেস 1998 জন্ম নিয়েছে। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের জন্ম আমরা মোটামুটি জানি মৌপিয়াদি। যেহেতু ধানতলা বানতলা উদাহরণস্বরূপ এসছে, আমি সেটাকে কমিক হিসেবে আমি সেটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। ধানতলা বানতলা কবে নিশ্চয়ই সেই ইনফরমেশনটা আমাকে দিতে হবে না, সেটাও তুমি জানো। তোমার হোমওয়ার্কের উপর আমার আস্থা আছে। না আমার হোমওয়ার্ক হচ্ছে এটাই, তৃণমূল বিজেপি খোল্লাম খুল্লা প্রেম করেছে, জোট করেছে শুধু সিপিএম কে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য। আমি এটাই বলতে চাইছিলাম। এই যারা এত গপচানি দিচ্ছে এটাই হচ্ছে মূল কথা। এবার ধানতলায় করেছে না, বানতলায় করেছে না, কালীঘাটে করেছে না, কোথায় করেছে সে তারা দেখুক। আমাদের কথা অন্য জায়গাতে। আমি যে কথা প্রশ্ন করেছিলাম, যে কথা এড়িয়ে গিয়ে চারিদিকের বক্তব্য নিয়ে এলো, আমরা বলছি সারদা থেকে শুরু করে যা যা ঘটনা আজ অব্দি ঘটলো, এর ট্রায়াল বা এর বিচার, সেই বিচার কোথায় আমরা সব বেলটেল জানতেই চাইনি। পশ্চিমবাংলা কেন ভূভারতে প্রথমবার এমন কোন ঘটনা ঘটলো যেখানে আমরা দেখলাম ঘুষ খেতে গিয়ে কেউ ধরা পড়লো কিন্তু তার কোনো বিচার হলো না। এই যে আজকে বিজেপির মন্ত্রী তিনি এসে যে বললেন যে হ্যাঁ তৃণমূল কোন দুর্নীতিবাজ নেতাদেরকে টিকিট দেবে না, এই কথা তারা বলুক, সে তৃণমূলের ব্যাপার, তৃণমূল বলবে। আমি তোমার 2টো ঘটনা উল্লেখ করছি। 1, 2021 সালের বিশ্বজিৎ কুন্ডু কালনার বিধায়ক, যিনি নিজের মুখে স্বীকার করলেন যে হ্যাঁ আমি টেটের চাকরি চুরি করিয়েছি, বিক্রি করিয়েছি, আমার পরিবারের এতজন চাকরি পেয়েছে। এটা বলবার পরেও বিজেপি তাকে প্রার্থী করলো কালনা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষকাণ্ড হওয়ার পরে 2016-তে বললেন আগে জানলে এদেরকে আমি প্রার্থী করতাম না, আর তারা জেতবার পরে তাদেরকে তিনি মন্ত্রী করে দিলেন। এখানে আশুতোষ দা বলবার সময়তে বলছিলেন আনন্দপুরের ঘটনা, ঠিক তো? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আইপ্যাকের কোথায় ইডি গেলে তার বাড়িতে পৌঁছে যেতে পারেন।
আর এখানে তৃণমূলের প্রতিনিধির মনে হচ্ছে ওখানে মুখ্যমন্ত্রী কেন যাবেন, ঠিক তো ওখানে গরিব মানুষ মরেছে, তো ওখানে তো আইপ্যাকে বড় বড় মাতব্বর নেই, ও তো গরিব মানুষের হাড়, গরিব মানুষের রক্ত, তাই জন্য ওদেরকে কোথাও কোথাও যেতে হবে না। মোপিয়াদি কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার, এ কথার উত্তর দিতে হবে। পশ্চিম বাংলায় পাহাড় সমান দুর্নীতি, এই দুর্নীতি তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই। সর্বশেষ আরজিকর ঘটনা কি করতে পেরেছে? যে তৃণমূলের দুর্নীতির জন্য যে থাকার কথা ছিল আজকে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর গলাবাজি করে বিজেপি আজকে শুধু আগাম নির্বাচনের জন্য খবরদারি করছে। না তো এপ্রিল মাসে তৃণমূল শাসক দল থাকবে, না তো এপ্রিল মাসে বিজেপি হবে বিরোধীদের আশেপাশেও। এই দুই ফুলের যে এপ্রিল ফুল, পশ্চিমবাংলার মানুষ এই এপ্রিল ফুল এবং এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির মুক্তির পথ আগামী দিনে বেছে বার করবে। আমি আসবো, আমি তন্ময়দার কাছে আমার এখানে জিজ্ঞাসা। তন্ময়দা, আমরা দেখেছিলাম যে একটা সময় দাঁড়িয়ে যে বামেদের একটা ভোট সেটা বিজেপির দিকে অনেকটাই চলে গিয়েছিল। পরবর্তীকালে আমরা একাধিক নির্বাচনের ক্ষেত্রে সেটার একটু ব্যতিক্রম দেখলেও মোটামুটিভাবে যদি ধরে নেওয়া হয় যে ফ্লোটিং ভোটার্স, সেই ভোটার্সদের মধ্যে একটা বাম ভোটের একটা অংশ সেটা বিজেপিতে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। যখন দাঁড়িয়ে বামেদের যখন মার্কস দিচ্ছেন অমিত শাহ, তখন কি আপনার মনে হয় না যে সেটা বামেদের উজ্জীবিত করবে? দেখুন, আমরা সবসময় বলে থাকি যে এখন হচ্ছে যেটা চলছে সরকারটা, ওটা এক্সটেন্ডেড বাম সরকার চলছে এবং সবসময় দেখবেন এই দুটো পার্টি সবসময় কম্পিটিশন করে। তোমাদের সময় ওই রেপ হয়েছিল, আমাদের সময় এই রেপ হয়েছে, তোমাদের সময় এত খুন হয়েছে, আমাদের সময় এত খুন হয়েছে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখুন আজকে বামেরা কি বলে, বামেরা তো এমনি শূন্য, বামেরা কি বলে যে আমরা শ্রমিকদের পাশে আছি, শ্রমিকরা কোথায় গেল? আজকে আনন্দপুরে যখন অতজনের মৃত্যু হলো, সেখানে হচ্ছে বামেরা কোথায় আছে? কেন তারা হচ্ছে মেদিনীপুরের শ্রমিক, মুর্শিদাবাদের শ্রমিক নয় সেই জন্য? কোথায় আছে বামেদের সেখানে মিছিল? কোথায় আছে প্রতিবাদ? আজকে আনন্দপুরের কথা কংগ্রেস প্রতিনিধি বলছেন যে অমিত শাহ এসে সেখানে গেলেন না, আর বিজেপি সেখানে প্রথম দিন যখন আগুন নেভায়নি তখন থেকে বিজেপি এমএলএ, বিজেপির কর্মীরা সেখানে রয়েছে। আর আজকে আমি জানতে চাই যে রাহুল গান্ধী কি ইতালিতে বসে আছেন, না ইউকেতে আছেন, না আমেরিকাতে আছেন? তাকে তো পশ্চিমবঙ্গে কখনো দেখা যায় না। আরেকটা কথা বলে দিই আমি একটু, এই যে কথা হচ্ছে, আমি একটা বলে দিলাম যে পশ্চিমবঙ্গের যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, প্রায় 60 লক্ষ, তারা অধিকাংশই কাজ করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এবং তারা বলছে যে এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ হয়ে সেখানে কাজ নেওয়ার জন্য আজকে তাদের অসুবিধা হচ্ছে। তো সেই জন্য এই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বলছি কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত 58 লাখে বাদ গেলেন, আমরা তো জানতে চাই। এইটা আমি নির্বাচন কমিশন বলতে পারে। শুনুন, সংবিধান নির্বাচন কমিশনকে এটা বলেনি যে আপনি যাদেরকে বাদ দিচ্ছেন তারা হচ্ছে আফগানিস্তান থেকে এসছে, না পাকিস্তান থেকে এসছে, না বাংলাদেশ থেকে এসছেন, সেইগুলো লিখে লিখে আলাদা করুন। যদি তারা করতে পারে, যদি তারা করতে পারতেন, আমরা বলছি না, আমরা জানতে চাই রাজ্য তৃণমূল আমি বুঝতে চাইছি, আমার এত সীমিত বুদ্ধিতে আমি বোঝার চেষ্টা করছি, তাহলে কিসের ভিত্তিতে কাউকে দেখে আমার পছন্দ হচ্ছে না, কারো গায়ের রংটা আমার ঠিক মন পছন্দ না, কেউ যে পোশাক পরছেন তা তো না, যারা বৈধ নাগরিক নয় তাদেরই তো বাদ দেওয়ার কথা নির্বাচন কমিশনের। সেই বলেই তো আপনারই তো ঘুষপেটিয়া রোহিঙ্গা বলে এসআইআর কে নিয়ে আমরা এটা আশা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ পার্লামেন্টে যে 1.5 কোটি নাম দিয়েছিলেন, তৃণমূল সেই সহায়তা করবেন, প্রথমেই সেই 1.5 কোটি বাংলাদেশের নাম নির্বাচন কমিশনকে দিয়ে দেবেন, তাদের কাছে আছে। আর এই 2025-এ আপনারা হাকিমপুরে দেখিয়ে দিয়েছেন ট্রেলারটা, আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে ট্রেলারটা দেখিয়ে দিয়েছেন। তারা বলছেন যে আমরা এখানকার ভোটার, আমরা লক্ষ্মী ভান্ডার পাই, আমরা রেশন পাই, এখন বাংলাদেশে। খুব সংক্ষেপে দেখো এইগুলো অনেক, এক সেকেন্ড শায়ন একটু ধৈর্য ধরো, একদম 1 মিনিট করবে। আমি বলছি, নির্বাচন কমিশন তালিকা দিয়েছে কত মানুষ মৃতর নাম বাদ পড়েছে, কত মানুষ স্থানান্তরিত, কত মানুষ ডুপ্লিকেশনের জন্য নাম বাদ করেছে, এবং কত ইনফিল্ট্রেটার্স, রোহিঙ্গা, সব তার তালিকা দেখে অনুপ্রবেশকারী 0 লিখেছে। আজকেও দেখো যে তালিকাতে 0 আছে, তার মানে তারা পায়নি। এবং এই হাকিমপুরে সাকুল্যে বিএসএফ এর খতিয়ান হচ্ছে 3500।
3,500 চলে গেছে। কেন ঢুকেছিল, কার অঙ্গুলি হেলনে ঢুকেছিল, কার ব্যর্থতা সেটা তো আমরা পরে প্রশ্ন করেছি, আগামী দিনেও করব, কিন্তু 3,500। এবার বলুন কোটি 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 আপনাকে আটকাইনি, আপনাকে ডাকাইনি, আমি শুনেন। এবার যে মুখ্যমন্ত্রী 2005 সালের কথা বলে না, কেন্দ্র সরকারের খতিয়ান আছে ইউপিএ 1 এবং ইউপিএ 2 2005 থেকে 2013। দেখুন প্রত্যেক বছর 10,000, 20,000, 25,000 করে প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ মানুষকে থাকবে তাই তো পাঠাবে। আর এই মোদী সরকার বিগত 12 বছরে কোন বছরে 4, কোন বছরে 40, সেটা ইউপিএ আমলে প্রত্যেক বছর 10,000, 20,000 হতো। বিজেপি সরকারের সেগুলো 4। উনি একলাই বলবেন, কাউকে বলতে দেবেন। এক সেকেন্ড কৃষাণু, এক সেকেন্ড আশুতোষ, সংক্ষেপে প্লিজ। ব্যাপার হচ্ছে দেখুন কত নোটিশ সার্ভ হয়েছে কেউ জানে না এখন অবধি, লাস্ট 65 লাখের ডেটা ছাড়া আর কেউ জানে না, লাস্ট 10 দিন ধরে কেউ জানতে পারছে না, বিজেপিও জানতে পারছে না, হয়তো তারা জানে। এখন কত আনসার্ভ নোটিশ কেউ জানে না, কত হিয়ারিং অ্যাকনলেজমেন্ট এসেছে কেউ জানে না। এবং সব থেকে বড় কথা, এই রাহুল গান্ধীকে নিয়ে আলোচনা করছিলেন, দেখুন রাহুল গান্ধী কথা বললে মোদিজি চুপ করে থাকেন, এটা হচ্ছে নিয়ম, আপনারা মানুন এগুলো। এবং দাঁড়ান শুনুন না, আপনাদের ভয় লাগছে আমরা জানি। রাহুল গান্ধী অভয়া নিয়ে প্রথম প্রতিবাদ করেছিল, বিজেপিকে দেখা যায় আনন্দপুরে আমরা কংগ্রেস শুভঙ্কর সরকার প্রথম প্রতিবাদ করেছে, বিজেপিকে দেখা যায়নি। বিজেপি কোনো বিরোধী দল না, ওই তৃণমূল কিছু দিয়েছে তাই জন্য আছে। এবারে শুনুন ঘুষপেটিয়া কত তন্ময় বাবু আপনি বলতে পারবেন না। রোহিঙ্গা কত বাংলায় বলতে পারবেন? আরে আপনি নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপে বলুন, আপনাকে জানিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে জানাবে। বাংলায় কথা বলছেন, আপনাকে বাংলাদেশি না বলে ফেলে, এটা আপনার ভয় লাগছে। আমি বাংলায় কথা বলছি, না পয়েন্টটা খুব পরিষ্কার, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি। এই যে মৃত্যুগুলো হচ্ছে, কারুর লজ্জা লাগছে না? এখানে বিজেপি এত বড় বড় কথা বলছেন, কোন স্টেপ নিয়েছেন? কেউ দেখতে পেয়েছেন? চোখে কেউ দেখতে পাননি। এবং আমি কি বলবো, মানে খুব আজকে লজ্জা লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনো রবীন্দ্রনাথ, সান্যাল, বিশ্বাস, কারা এরা পশ্চিমবঙ্গে এসে মিটিং করছেন? একটুখানি পড়াশুনো করার, বইপত্র দিন, সার্ভ সাম বুকস, অন্তত পড়াশুনো করে আপনারা বক্তব্য রাখুন। প্ল্যানিং কমিশন তুলে দিলেন, কেউ জানে না। না মৌপিয়াদি, আমার কথা হচ্ছে এখানে বিজেপির প্রতিনিধি বললেন যে তৃণমূল সরকারটা নাকি এক্সটেন্ডেড বাম সরকার। এখন এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু যেটা নিয়ে বিতর্ক হবে না যে বর্তমানে বিজেপি দলটা চালাচ্ছে প্রাক্তন তৃণমূলীরা। তাপস রায় প্রাক্তন তৃণমূলের নেতা, তিনি ইস্তেহার কমিটির মাথায় বসেছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এবং নেতা শুভেন্দু অধিকারী আজকে বিজেপির বিরোধী দলনেতা, আর এখানে বসে একজন বিজেপি হাউ হাউ করে চেল্লাচ্ছে। একটুখানি ভুল বলছেন তো, তৃণমূল দল তো তৈরি হয়েছে বাম থেকে। বলতে দিন না, আপনি যেখানে মন্ত্রিসভা তৈরি করবার জন্য ওখানে 7 বার মন্ত্রিসভা তৈরি করে সরকার চালিয়েছে। দিলীপ ঘোষকে কথা বলতে দিতে হবে বাকিদের, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে শায়ন আমি শেষ করতে হবে। না আমি তোমাকে বলছি, দেখো মানে দেখো এই লোকগুলোর রুচি কোথায় গিয়ে পৌঁছেছে, কথার মাঝখানে আমি মন্তব্যতেই আসছি। আনন্দপুর নিয়ে বলতে গিয়ে হঠাৎ করে বললো এই শ্রমিকদের পাশে আমরা গিয়ে দাঁড়াইনি, কারণ এই শ্রমিকরা মালদা মুর্শিদাবাদের শ্রমিক নয়। তার মানে এখানে উনি হিন্দু মুসলিম ডিভাইড করতে চাইছেন? আপনি মানুষ হিন্দু শ্রমিক মারা নির্বাচন পরিবারবাদ শুনলাম। আচ্ছা, আজকে মহারাষ্ট্রতে একজন উপমুখ্যমন্ত্রী হয়েছে, সেটা কি পরিবারবাদ নয়?
আচ্ছা জয়েশ শাহ কি মানে ক্রিকেট খেলে পণ্ডিত হয়ে ক্রিকেটে পারদর্শী হয় কি Under ক্রিকেট 16 বোর্ডের খেলেছে। মাথায় বসেছে? BJP তে under সেটা 16 কোন খেলেছে। কাজ? Sports সে- administration এ আমি- সবাই যে না, 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 cricket খেলে আচ্ছা, আসে না, আচ্ছা, তা তো নয়। না, 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 কোন আগে কোন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন? Under আগে 16 স্পোর্টসের কোন সে অ্যাডমিনিস্ট্রেশনে? প্রশ্নটা আপনি ক্রিকেটের under কোন 16 অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন? পাড়ার ক্রিকেট ক্লাবের নেতা ছিলেন বা সেক্রেটারি ছিলেন? সেই খতিয়ানটা তো চাই, সেটা তো পাচ্ছি না এত বছর ধরে। আর দ্বিতীয় BJP তে কথা, pace bowling করতেন। সায়নকে বলি, আচ্ছা খগেন মুর্মুকে, সময় শেষ। বঙ্কিম ঘোষটিকে সারাক্ষণ শুভেন্দু অধিকারীর পাশে থাকে, শুভেন্দু অধিকারীর ছবি আসা মানে বঙ্কিম ঘোষের ছবি আসা, উনি কে? আমাদের সময় একদম শেষ, এখানেই এটাকে শেষ করতে হবে। কিষাণ ইতিমধ্যে একটি আপডেট দিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সোমবার তার নির্বাচন কমিশনে যাওয়ার কথা আজকে। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নতুন করে চিঠি দিয়েছেন। সেই সম্পর্কে বিস্তারিত আপনারা দেখবেন 8টায় পলিটিক্সে অঙ্কুরের সঙ্গে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।